সকলে হেডিং করো আজকের টপিক টাইম অ্যান্ড ওয়ার্ক, যেটা তোমাদের এই ব্যাচের প্রথম অ্যারিথমেটিকের ক্লাস। আগে যে ক্লাসগুলো নিয়েছি আমরা প্রত্যেকটা ক্লাসই সিম্পলিফিকেশানের টপিকের ওপর। আজকে প্রথম অ্যারিথমেটিকে ঢুকছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। মোটামুটি 2 থেকে 3 দিন লাগবে চ্যাপ্টার কমপ্লিট করতে। এটার ওপর ডিপেন্ড করে কিন্তু পরবর্তী চ্যাপ্টার নল ও চৌবাচ্চার অঙ্ক আমরা করব। ঠিক আছে, দেখো ভালো করে বুঝে নেবে। অনেকেই জানো, অনেকেই করেছো, যারা জানো না একদম বেসিক থেকে শেখাবো। ওকে, দেখো টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কে যে 3টে টার্ম সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শ্রমিকের সংখ্যা বা বলতে পারি লোক সংখ্যা, কাজের পরিমাণ ও সময়ের পরিমাণ। তাহলে কাজ, লোক আর সময়, এই 3টে কিন্তু আমাদের এই অঙ্কের ক্ষেত্রে, এই সময় ও কাজের অঙ্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে কী কী? ফার্স্ট যেটা সবথেকে গুরুত্বপূর্ণ পালন করে সেটা হচ্ছে কাজ বা ওয়ার্ক। নেক্সট বলতে পারি হচ্ছে লোক সংখ্যা, লোক। আর থার্ড যে টার্মটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সময়। এইটার এই 3টে সম্পর্কের মধ্যে এদের যে পারস্পরিক সম্পর্ক, এর উপরে কিন্তু অঙ্কগুলো নির্ভর করে। দেখো তোমরা মনে করবে যে সূত্র ট্রিক সবই হবে, তার আগে না একটু কনসেপ্ট ক্লিয়ার করে নেওয়া দরকার। দেখো কাজ ও লোক ভালো করে বুঝবে। লোক ও কাজ যদি আমি সময়কে আলাদা রেখে দিই বা আমি সময়কে যদি স্থির রাখি, তাহলে লোক ও কাজের মধ্যে, লোক সংখ্যা ও কাজের মধ্যে কী সম্পর্ক? এদের মধ্যে কী সম্পর্ক হবে কেউ একজন বলো আমাকে। যদি লোক বাড়াই তাহলে নির্দিষ্ট সময়ে কাজ বেশি হবে না কম হবে? কাজ বেশি হবে না কম হবে বলো? আমরা লোক সংখ্যা বাড়িয়েছি, তাহলে কাজ আমরা বেশি পাবো। তাহলে কোনো জিনিসকে বাড়ালে যদি অপর জিনিসটিও বেশি বেড়ে যায়, তাহলে সেই সম্পর্ক কী সম্পর্ক বলি? সরল সম্পর্ক বলতে পারি, হ্যাঁ কি না? তাহলে সময় স্থির রাখলে লোক সংখ্যা ও কাজের মধ্যে সব সময় সরল সম্পর্ক থাকবে। এটা তোমরা ভাষায় লিখে নিতে পারো বা এইভাবে লিখতে পারো যে সময়ে স্থির থাকলে, স্থির থাকাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যখন দুজনের মধ্যে কম্পেয়ার করব, অপোজিটকে স্থির হতেই হবে। তাহলে সময়ে স্থির থাকলে লোক সংখ্যা ও কাজের মধ্যে সব সময় সরল সম্পর্ক থাকে। হচ্ছে, এবার চলে আসবো আমরা সম্পর্ক দেখব হচ্ছে কাজের সঙ্গে সময়ের। লোক সংখ্যা স্থির, যখন এই দুটোর মধ্যে দেখবো তখন লোক সংখ্যা স্থির আমার। ঠিক আছে, ধরো একটা লোক সংখ্যা স্থির, 10 জন লোক। 10 জন লোক এক সপ্তাহে যে কাজটা করবে, 10 জন লোক 5 সপ্তাহে বেশি কাজ করবে না, সেই একই কাজ করবে না কম কাজ করবে বলো? সময় বাড়লে কাজ বাড়বে না কমবে? সময় বাড়লে কাজ বাড়বে, কাজের পরিমাণ বাড়বে। আমরা যে কাজটা 1 ঘন্টায় করতে পারি 5 ঘন্টা, সেই কাজটা তার 5 গুণ করতে পারবো আশা করি, হ্যাঁ কি না? তাহলে সময় বাড়লে কাজ বাড়ছে। তেমনি একইভাবে যদি আমাকে কাজের পরিমাণটা বাড়িয়ে দেওয়া হয়, তাহলে আমার সময়ও বেশি লাগবে, হ্যাঁ কি না? তাহলে এদের মধ্যে যখন একটা বাড়লে আর একটা বাড়ছে, এদের মধ্যেও কী সম্পর্ক? পরস্পরের সঙ্গে সরল সম্পর্ক, হ্যাঁ কি না? গেছে বোঝা? এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, ভালো করে দেখো, লোক সংখ্যা ও সময়ের মধ্যে সম্পর্ক। যখন কাজটা স্থির, ভালো করে দেখো, যদি লোক সংখ্যা বাড়াই তাহলে একটি কাজ করতে সময় বেশি লাগবে না কম লাগবে? লোক কম লাগবে। তাহলে লোক বাড়ালে সময় কম লাগছে, সময় বাড়ালে লোক কম লাগছে, হ্যাঁ কি না? যদি আমি সময় বাড়িয়ে দিই, তোমাকে কেউ বলা হলো যে 3 জন লোককে দেওয়া হয়েছে 7 দিনের মধ্যে করতে, তোমার হচ্ছে কাজ তাড়াতাড়ি করতে হবে। কিন্তু তোমাকে যদি বলা হয় যে সেটা 1 মাসে করলেও হবে, 3 দিন না করে 30 দিন করলেও হবে, তুমি তাহলে 3 জন লোকের জায়গায় 1 জন লোকই করে দিতে পারবে, হ্যাঁ কি না? তাহলে কাজ যদি স্থির থাকে তাহলে লোক সংখ্যা বৃদ্ধিতে সময় কম লাগে, সময় বৃদ্ধিতে লোক সংখ্যা কম লাগে। তাহলে লোক সংখ্যা ও সময়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক হলো কী সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক বা বলতে পারি ব্যস্ত সম্পর্ক। ওকে, তাহলে ব্যস্ত সম্পর্ক কার সঙ্গে? মনে রাখবে, ব্যস্ত খুব গুরুত্বপূর্ণ। ব্যস্ত সম্পর্ক লোক ও সময়ের সঙ্গে, লোক ও কাজের সঙ্গে সরল, কাজ ও সময়ের সঙ্গে সরল সম্পর্ক। কোনো অসুবিধা নেই। এবার চলে আসবো এই চ্যাপ্টারের ফার্স্ট ফর্মুলা। কিছু ফর্মুলা নির্ভর, কিছু কনসেপ্ট নির্ভর কোশ্চেন থাকে এখানে। দেখো এটা জাস্ট স্টার দিয়ে লিখে নাও। যদি M1 সংখ্যক লোক, যদি M1 লোক D1 দিনে W1 কাজ করে, ভালো করে ফ্রেশ করে প্রত্যেক খাতায় লেখো, যদি M1 লোক D1 দিনে W1 কাজ করে এবং M2 লোক
এবং M2 লোক D2 দিনে W2 কাজ করে, তাহলে ফর্মুলা প্রত্যেকেই জানো, তাও নোট ডাউন করে নাও। M1D1 বাই W1 ইজ ইকুয়াল টু M2 D2 বাই W2। প্রত্যেকে জানে এই ফর্মুলার বেস করে আজকের অঙ্কগুলো হবে। দেখো নোট ডাউন করো প্রত্যেকে। হচ্ছে M1D1 বাই W1 ইজ ইকুয়াল টু M2 D2 বাই W2। কোনো অসুবিধা নেই। এরপরে যদি এরকম একটা জিনিস অ্যাড করে দেয় যে M1 লোক D1 দিনে প্রত্যহ T1 ঘন্টা ধরে W1 কাজ করে, অর্থাৎ D1-এর সঙ্গে যদি দিনের সঙ্গে যদি একটা ঘন্টা বা প্রত্যহ কত ঘন্টা কাজ করছে এটা জাস্ট যুক্ত করে দেয়, তাহলে ফর্মুলাটা কি হবে লিখে নাও যে M1 D1 T1 বাই W1 ইজ ইকুয়াল টু M2 D2 T2 বাই W2। যদি এক্সট্রা করে যদি বলে দেওয়া হয় প্রত্যহ T1 ঘন্টা বা প্রত্যহ T2 ঘন্টা করে কাজ করেছে। হ্যাঁ কি না বলো, কোনো অসুবিধা আছে কিনা বুঝতে? দুটো ফর্মুলা প্রত্যেকে নোট ডাউন করেছো। দুটো ফর্মুলা কিন্তু টাইম অ্যান্ড ওয়ার্কের বেসিক ফর্মুলা। তা বলে সব অঙ্ক এইরকমভাবে হবে কি তা নয়, পরবর্তী কিছু অঙ্ক আমি করাবো এই ফর্মুলা বা এই টপিকের উপর বেস করে। পরবর্তী ক্ষেত্রে কিছু অঙ্ক এলসিএম মেথডে এফিসিয়েন্সি বা কর্মদক্ষতার ওপর কনসেপ্টের ওপর বেস করে করাবো। আগে বলো এই ফর্মুলা নিয়ে কারো কোনো ডাউট আছে কিনা? এই ফর্মুলা নিয়ে কারো কোনো ডাউট আছে কিনা? নেই তো? দেখো একটা কথা বলে দিই, তোমরা এই চ্যাপ্টারে কিছু কনসেপ্টুয়ালি বুঝে নাও। বেসিক কনসেপ্টে সব কিন্তু শর্টকাট মেথড অনেক বইয়ে অনেক জায়গায় দেখবে যে প্রত্যেক অঙ্কের জন্য ডিফারেন্ট শর্টকাট বলে দেওয়া থাকে। এগুলো পারলে অ্যাভয়েড করবে, কেন এতটাও শর্টকাটে আমাদের মনে রাখাটা সম্ভব না প্রত্যেক অঙ্কের জন্য প্রত্যেকটা বিভিন্ন রকম শর্টকাট। তো চেষ্টা করবে কনসেপ্টটা মনে রাখার। তাই আমি প্রথমে কিন্তু এইটা বোঝালাম যে কাজ, লোক ও সময়ের মধ্যে পরস্পরের কী সম্পর্ক। হ্যাঁ কি না? চলো ফার্স্ট আজকের প্রবলেম দেখো। প্রথম প্রবলেম আজকের, ভালো করে নোট ডাউন করবে। লেখো, নটি মেশিন দৈনিক 10 ঘন্টা কাজ করে 24 দিনে একটি কাজ করতে পারে। দাঁড়িয়ে লেখো 12টি মেশিন দৈনিক 12 ঘন্টা করে কাজ করলে কত দিনে কাজটি শেষ হবে? প্রত্যেকে করলে চ্যাটে অ্যান্সার দেবে, মুখে কেউ বলবে না, চ্যাটে অ্যান্সার দেবে। কোশ্চেন নিশ্চয় ঠিক করে ঢুকতে পেরেছো? হাতের লেখা বুঝতে অসুবিধা আমাকে জানাবে। নটি মেশিন দৈনিক 10 ঘন্টা কাজ করে 24 দিনে একটি কাজ করতে পারে। 12টি মেশিন দৈনিক 12 ঘন্টা কাজ করলে কত দিনে কাজটি শেষ করবে? দেখো পারা যায় কিনা। কোনো অসুবিধা হলে, কোনো ডাউট থাকলে কিন্তু আমাকে জিজ্ঞাসা করবে, বারবার বলছি। অঙ্কটা বলবো? ওকে, অঙ্কটা বলবো তার একবার। ওকে, নটি মেশিন দৈনিক 10 ঘন্টা করে কাজ করে 24 দিনে একটি কাজ করতে পারে। 12টি মেশিন দৈনিক 12 ঘন্টা করে কাজ করলে কত দিনে কাজটি শেষ হবে? হচ্ছে দেখো ভালো করে দেখে নাও। এখানে মেশিন মানে মেশিনকে আমরা কি বলতে পারি? লোক সংখ্যার সঙ্গে কম্পেয়ার করতে পারি, শ্রমিক হিসাবে কনসিডার করতে পারি যে কাজ করছে। তাহলে এখানে বলতে পারি যে, আচ্ছা অনেকের অ্যান্সার পেলাম, ভেরি গুড, অনেকের অ্যান্সার পেয়েছি। অনেকে বলতে পারি M1 ইজিক্যাল টু 9, প্রত্যহ 10 ঘন্টা কাজ করেছে, তাহলে T1 ইজিক্যাল টু 10, কত দিনে কাজ করেছে?
24 দিনে D1 ইজিক্যাল টু 24, একটা কাজ করে তাহলে W1 ইজিক্যাল টু ধরে নিলাম 1, এক অংশকে আমরা 1 ধরতে পারি। পরবর্তী ক্ষেত্রে M2 ইজিক্যাল টু কতগুলি মেশিন, 12টি মেশিন। দৈনিক ক ঘন্টা কাজ করেছে, T2 কত, 12 ঘন্টা। ক দিনে D2 আমাকে বের করতে হবে। এবার সেম দেখো বলেছে ওই কাজটি, সেম কাজটি, তাহলে W2ও কত হবে, এটা যদি 1 হয় এটাও 1ই হবে, হ্যাঁ কি না? চলো ফর্মুলা অ্যাপ্লাই করো, যে ফর্মুলার কথা এক্ষুনি বলছিলাম, M1 D1 T1 বাই W1 ইজ ইকুয়াল টু M2 D2 T2 বাই W2। প্রত্যেকটার ভ্যালু বসাও, D2 ভ্যালুটা একমাত্র জানি না, ভ্যালু বসিয়ে দেখো। 9 ইন্টু 24 ইন্টু 10 ডিভাইড বাই 1 ইজ ইকুয়াল টু 12 ইন্টু D2 ডিভাইড বাই 1, হ্যাঁ কি না? তাহলে দেখো কাটাকাটি করো, 12 দুগুণে 24, আর কিছু কাটাকাটি যাচ্ছে, দেখো 2 দিয়ে কাটলে 2 3 2 6, আবার 3 কাটলে দেখো 3 দুগুণে আর 3 তিরিকে, আবার 2 কাটো 5, তাহলে ডাইরেক্ট এখান থেকে বের করতে পারো তুমি যে D2 ইজিক্যাল টু 3 ইন্টু 5, 3 ইন্টু 5 পড়ে আছে 15 ঘন্টা, তাই 15 ঘন্টা বলছি, 15 দিনে। কারো কোনো সমস্যা থাকলে বলবে আমাকে, সমস্যা হওয়ার কথাই নয় যদি কেউ এই দুটো কনসেপ্ট ক্লিয়ার থেকে যায় যে কোনটা M1 D1 T1, কোনটা M2 D2। বলো কারো সমস্যা থাকলে বলবে আমাকে। সাইনি বোঝা গেছে? হ্যাঁ স্যার। লক্ষ্মীরাম বোঝা গেছে? সমরেন্দ্র বুঝতে পেরেছো? ওকে ওকে, ভেরি গুড। চলো পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেন, যদি কোনো জায়গায় কনসেপ্ট চলে আটকে থাকে, কোনো জায়গায় নেটওয়ার্কিংয়ের সমস্যা হয়, আমি ক্লাসের পরে রেকর্ডিং সন্ধ্যেবেলা দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? আর আমি এরপরে অনেক আলোচনা করলাম, অনেক স্টুডেন্ট আমাকে বলছে স্যার ইংলিশে ভার্সানে ক্লাস করাতে, আমি কদিন পর থেকে ইংলিশে স্টার্ট করব, যারা ইন্টারেস্ট থাকবে আমাকে একটু জানিও যে তোমরা ইংলিশ ভার্সানে ক্লাস করতে ইচ্ছুক বলে, আমি তাহলে তোমাদের গ্রুপেও লিঙ্ক দেবো, ঠিক আছে? আমি ইংলিশ ভার্সানে ক্লাসের স্টার্ট করছি WBCS আর ব্যাঙ্কিংয়ের জন্য, যারা পরীক্ষা দিতে ইচ্ছুক আমাকে জানিও, ওকে? চলো নেক্সট দেখো, ভালো করে দেখবে। এবার দেখো কোশ্চেনটা কেমন পরিবর্তন হয়ে যায় কিছুক্ষণ পরে। দেখো বলেছে একই টাইপের, একটু পরিবর্তন হয়। দৈনিক 20 জন লোক 30টি জামা 4 ঘন্টায় বানাতে পারে। দৈনিক 20 জন লোক 30টি জামা 4 ঘন্টায় বানাতে পারে, ওকে? নেক্সট লেখো, যদি 8 জন লোক ছেড়ে চলে যায়, যদি 8 জন লোক ছেড়ে চলে যায়, তবে দৈনিক 6 ঘন্টায় বাকি লোক কটি জামা বানাতে পারবে? হ্যাঁ অফকোর্স করবো, তাহলে একটু লিখে নিই আমি। দেখো দৈনিক 20 জন লোক 30টি জামা 4 ঘন্টায় বানাতে পারে। যদি 8 জন লোক ছেড়ে চলে যায়, তবে দৈনিক 6 ঘন্টায় বাকি লোক কটি জামা বানাতে পারবে? প্রত্যেক কোশ্চেন কিন্তু খাতায় নোট ডাউন করো, প্রত্যেকে কোশ্চেন খাতায় নোট ডাউন করো। দেখো একটু চেষ্টা করো। সমরেন্দ্র অ্যান্সার পেয়েছি, ভেরি গুড, সুন্দর হয়েছে, ভেরি গুড। দেখো পারা যায় কিনা, দেখো চেষ্টা করো, পারবে, অফকোর্স পারবে, কেন পারবে না? শাশ্বতীর অ্যান্সার পেলাম না, জলদি করো শাশ্বতী, এসা সুন্দর হয়েছে। সায়নী অ্যান্সার দাও, সুন্দর, ভেরি গুড। তানভি বুঝতে পারছো? রেসপন্স করবে, কেউ বুঝতে না পারলে আমাকে বলবে। মোহন সুন্দর হয়েছে, চলো, ভেরি গুড, ভেরি গুড। দেখো প্রথমে বলেছে কতজন লোক ছিল,
M1 ইজিক্যাল টু 20। এবার দেখো 20 কটি জামা, দেখো জামার সংখ্যাটা কি আমরা কাজ হিসাবে কনসিডার করতে পারি? তাহলে W1 কত? 30টি জামা। ক ঘন্টা কাজ করেছে? T1 কত? T1 কত বলো? 4 ঘন্টা। এবার D1 কত বলেছে? দৈনিক। দৈনিক কথার অর্থ কি? প্রতিদিন, তাহলে বা একদিন। তাহলে D1 কত? 1। পরের ক্ষেত্রে M2 কত হবে? দেখো 20 জন লোক শ্রমিক ছিল বা 20 জন লোক ছিল, কজন চলে গেছে? 8 জন। তাহলে পরবর্তী ক্ষেত্রে 20 - 8, M2 কত হবে? 12 জন। W1 কত? কতটি জামা বানাতে পারবে? তাহলে W2টাই চেয়েছে, W2 কোশ্চেন মার্ক। T2 বলতে দৈনিক ক ঘন্টা? আগে খেটেছিল 4 ঘন্টা, এখন দেখো কি বলেছে? দৈনিক 6 ঘন্টা। তাহলে T2 6। এখানেও দৈনিক কথাটা ইউজ করেছে, তাহলে D1 ইজিক্যাল টু 1। দেখো এইটা যদি লিখতে পেরে যাও ঠিকঠাক করে, আর অঙ্ক আটকাবে না। চলো দেখো সেই ফর্মুলা, M1 D1 T1 বাই W1 ইজিক্যাল টু M2 D2 T2 বাই W2। প্রত্যেকটা ভ্যালু বসাও। তোমার কার ভ্যালু চেয়েছে? তোমাকে W2 ভ্যালু চেয়েছে। দেখো 20 × 30 × 4 বাই 1 ইজ ইকুয়াল টু 12 × D2 হচ্ছে 1। দাঁড়ো ভুল হলো, এটা হচ্ছে ভুল বসালাম আমি তাড়াহুড়ো করে। নিচে হবে W1 এর ভ্যালু 30 আর D1 এর ভ্যালু 1। তাহলে 1 × 6 বাই W2, হ্যাঁ কি না? তাহলে দেখো W2 ভ্যালু কত হয়? দেখো কাটাকাটি করে দেখো কি হচ্ছে। W2 ইজ ইকুয়াল টু, W2টা ওপরে গেল, এইটা কোনাকুনি উঠছে, দেখো 12 × 1 × 6 × 30 ডিভাইড বাই 20 × 1 × 4, হ্যাঁ কি না? এটা হবে তো? দেখো 0 0 কেটে গেল, তাহলে 4 6 2 3 2 3, তাহলে 3 3 3, তাহলে কত হচ্ছে? W2 ভ্যালু কত? 27 দিন। বলো কারো সমস্যা আছে কি না? ক্যালকুলেশান তোমাদের ওপর। এই ফর্মুলা অ্যাপ্লাই করলাম, কার 27 বেরোয়নি আমাকে বলো, বা 27 সমস্যা কার আমাকে বলবে একটু। বলো বোঝা গেছে কি না? গেছে বোঝা? রেসপন্স করো প্রত্যেকে। লক্ষ্মীরাম বুঝতে পেরেছো? বুঝতে পারছো না? কে পারছো না নাম করে বলো। স্যার আমি বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি, বলো। আমি বুঝতে পারছি না। D1টা 1, D1 সমান 1, তো T1 সমান 4। হ্যাঁ, তো D1 মানে কি? দৈনিক, তাই D1 ইকুয়াল টু 1। তাই দেখো এর জায়গায় 20, এর জায়গায় 1, এর জায়গায় 4, হ্যাঁ কি না? T1 4, তো ভ্যালুগুলো বসিয়েছি, আর তো কিছু করিনি আমি। এক্ষেত্রে M2 কত? এক্ষেত্রে M2 হচ্ছে 12, তাই 12 বসিয়েছি। D2 কত? 1, T2 কত? 6, W2 বের করতে হবে। এই তো ব্যাপার, প্রত্যেকটা ভ্যালু বসালাম। W1 মানে 30, তো এটা কি বুঝতে পারলো না বলো? W1 মানে 30, তো এটা যেটা 30তেই তো। জামার সংখ্যাটাকে আমরা কাজ হিসেবে কনসিডার করছি এখানে, বুঝতে পারলে? যেটা জামার সংখ্যা ওটাই হচ্ছে কাজ। বোঝা গেছে? চলো পরের অঙ্ক দেখো। না বুঝতে পারলে এইভাবে আমাকে জিজ্ঞাসা করে নেবে, ডাউট যেন না থাকে। পরের দেখো এই অঙ্কগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো বলেছে 4 জন পুরুষ, খুব গুরুত্বপূর্ণ, 4 জন পুরুষ বা 5 জন মহিলা। দেখো বা কথাটা ও কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 4 জন পুরুষ ও 5 জন মহিলা একটি কাজ 40 দিনে করতে পারে। 4 জন পুরুষ ও 8 জন মহিলা একটি কাজ 40 দিনে করতে পারে। 8 জন পুরুষ ও 15 জন মহিলা কাজটি কত দিনে করবে? দেখো এই অঙ্কগুলো কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুব প্রিয়তম প্রশ্ন, বিশেষ করে যারা পিএসসির কোনো পরীক্ষা দেবে বা আপকামিং পুলিশের পরীক্ষা, WBCS। হ্যাঁ, আরেকবার অঙ্কটা ভালো করে পড়ে শুনে নাও। 4 জন পুরুষ বা 5 জন মহিলা একটি কাজ 40 দিনে করতে পারে। তাহলে
8 জন পুরুষ ও 15 জন মহিলা কাজটি কত দিনে করবে? দেখো ভালো করে বুঝে নাও, করে দিচ্ছি অঙ্কটা। ধরে নাও পুরুষকে আমরা কনসিডার করব মেল এম হিসাবে, আর মহিলাকে কনসিডার করব ওমেন ডাব্লু হিসাবে, হ্যাঁ কি না? তাহলে প্রথমের লাইনটা ভালো করে বোঝো, 4 জন পুরুষ বা 5 জন মহিলা। তাহলে বলতে পারি 4 জন পুরুষের যা কর্মদক্ষতা 5 জন মহিলার কর্মদক্ষতা একই। তাহলে এটা আমরা বলতে পারি 4m = 5w, হ্যাঁ কি না? একমাত্র সাইনের আমি উত্তর পেয়েছি, দেখা যাক ঠিক কি না। আমার এই মুহূর্তে অপশান নেই। এছাড়াও উত্তর পেয়েছি, দুজনেরই উত্তর একই, ঠিক আছে, দুজনেরই ঠিক হওয়ার সম্ভাবনা আছে। দেখো এটা বলতে পারি, তাহলে এই লাইনটা নিয়ে কারো কোনো ডাউট থাকলে বলবে আমাকে। 4m = 5w, 4m মানে পুরুষ, w মানে মহিলা, তাহলে 4 জন মহিলা মানেই 5 জন 4 জন পুরুষ মানেই 5 জন মহিলা। আচ্ছা, শাশ্বতীর অ্যান্সারটা একটু অন্য হচ্ছে, দেখা যাক হলো। এটা হতে পারে তো? এটা হতে পারে, কোনো অসুবিধা থাকলে আমাকে বলবে। এটা হতে পারে তো? চলো ভালো করে বোঝো। এবার দেখো খুব গুরুত্বপূর্ণ, একদম মুখোমুখি করবো, কোনো অসুবিধার কিছু নেই। তাহলে যদি ডবল করি আমি, তাহলে বলতে পারি 8 জন পুরুষ মানেই 10 জন মহিলা। জাস্ট ডবল করেছি, করতে পারি, দুটো সমীকরণটাকে জাস্ট ডবল করেছি। পারা যাবে কি যাবে না, হ্যাঁ কি না? এবার দেখো খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। এখানে M1 মানে কি? M1 আর D1। M1 মানে কি দেওয়া আছে? 4 জন পুরুষ বা 5 জন মহিলা, তোমার যা ইচ্ছা তুমি ধরে নাও এটাকে 5 জন মহিলা, 5w, হ্যাঁ কি না? D1 মানে কত? 40 দিন, কোনো অসুবিধা নেই। পরবর্তী ক্ষেত্রে M2 মানে কত? এইটাই খুব ইম্পর্ট্যান্ট স্টেপ। M2 মানে কত? 8 জন পুরুষ প্লাস 15 জন মহিলা। তাহলে বলতে পারি 8 জন পুরুষ প্লাস 15 জন মহিলা, 8m প্লাস 15w, হ্যাঁ কি না? এবার খুব গুরুত্বপূর্ণ স্টেপ, এইখান থেকে আমি কি পেয়ে গেছি? 8m = 10w। তাহলে 8m এর জায়গায় তুমি 10w বলতে পারো, হ্যাঁ কি না? প্লাস 15w, তাহলে যোগ করলে কত হবে? 25w। তাহলে M2 হচ্ছে 25w, আর D2 তোমাকে বের করতে হবে। আর উভয় ক্ষেত্রেই কাজটা একই, তাই বলতে পারি যে W1 = W2 = 1 ধরে নিতে পারি। তাহলে তুমি সমীকরণ বের করো। কি সমীকরণ জানি আমরা? M1 D1/W1 = M2 D2/W2। তাহলে W1 W2 কোনো ভ্যালু নেই, আর যে দুটোই 1। M1 এর জায়গায় কত বসাবো? 5w। D1 এর জায়গায় কত বসাবো? 40 = M2 এর জায়গায় বসাবো 25w × D2, হ্যাঁ কি না? তাহলে 5w 25w দিয়ে 5 দিয়ে 40 কাটলে 8, তাহলে কত ভ্যালু বেরোচ্ছে? তাহলে বলতে পারি D2 = 8। সায়নী এসা সুন্দর হয়েছে। শাশ্বতী তোমার কোনো একটা জায়গায় ভুল হয়েছে, তুমি দেখে নাও। এবার আমাকে বলো, অঙ্কটা কিন্তু অনেক ডাউটফুল, অনেক জায়গায় ডাউট হওয়ার সম্ভাবনা আছে। কে বুঝতে পারোনি আমাকে বলো, কে বুঝতে পারোনি? বুঝতে না পারাটা অস্বাভাবিকতার কিছু নেই, আমাকে বলবে কে বুঝতে পেরেছো, কে বুঝতে পারোনি, ক্লিয়ার করে বলো। বলো প্রত্যেকে বোঝা গেছে? লক্ষ্মীরাম বুঝতে পেরেছো? স্যার ওটা তো আমরা তো উইমেন নিয়ে করেছিলাম, ওটা তো আমরা মেন নিয়েও করতে পারি। একদমই তাই, কোনো অসুবিধা নেই। তুমি এখান থেকে 1 ওমেন = বের করে নিতে পারো মেন, সেখানে তুমি ভ্যালু বসাতে পারো। সেই ক্ষেত্রে তো 4/5 হতো, 4/5 হতো, একটু ডিফিকাল্ট হয়ে যেত না? ওই কারণে আমরা ইজি যেহেতু করেছি, যেহেতু 8 দেওয়া আছে আমি ডবল করে নিলাম, ইজি হয়ে গেল। তাহলে আমার কিছু করতে হচ্ছে না, বোঝা গেছে? বাকিরা বলো। অভিষেক বুঝতে পেরেছো? মোহন বুঝতে পেরেছো? রেসপন্স করবে। লক্ষ্মীরাম বোঝা গেছে? তানভি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝা গেছে। প্রত্যেকে রেসপন্স করো, বোঝা গেছে? এটা কিন্তু ট্রিকি কোশ্চেন। শাশ্বতী বলো তোমার 2 অ্যান্সার কি কেন হলো? না স্যার ঠিকই আছে, আমি 10 দিনে ভেবেছি। ওকে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো এই অঙ্কর কিন্তু এই কনসেপ্ট কেউ যদি না বুঝতে পারো কিন্তু এরকম বলে যাবো যে পেরেছি বলে। পরের অঙ্কটা তোমরা করে দেখাও, একই রকম কোশ্চেন। দেখো
দেখো পারা যায় কিনা। 8 জন পুরুষ বা 12 জন স্ত্রীলোক, 8 জন পুরুষ বা 12 জন স্ত্রীলোক 30 দিনে 1200 টাকা, 30 দিনে 1200 টাকা উপার্জন করে, 30 দিনে 1200 টাকা উপার্জন করে, তাহলে 20 জন পুরুষ, তাহলে 20 জন পুরুষ ও 24 জন স্ত্রীলোক, 24 জন স্ত্রীলোক 5 দিনে কত টাকা উপার্জন করবে? ভালো করে দেখো, একই রকম ব্যাপার, তবে এখানে তোমাদের মনে হতেই পারে উপার্জন বলেছে। উপার্জনটা কী সঙ্গে কী সম্পর্ক? ভালো করে মনে রাখবে যে কাজের সঙ্গে সমানুপাতিক সম্পর্ক হচ্ছে উপার্জন। ওকে, মনে থাকবে, যেমন কাজ হবে, যত বেশি কাজ তত বেশি উপার্জন। অর্থাৎ যে ক্ষেত্রে অঙ্কে কোনো উপার্জন বা কোনো ইনকাম বা আয়ের বা মজুরি এই টাইপের টার্ম ইউজ করা হবে, তোমরা সেইটাকেই কাজ হিসাবে কনসিডার করবে। বুঝতে পারলে? তাহলে এই প্রথম স্টেপ আমি লিখে দিই, W1 = 1200, তোমাকে W2 বের করতে বলেছে। হ্যাঁ, অফকোর্স বলবো। দেখো, আরে ভালো করে অঙ্কটা একবার শুনে নাও একবার। 8 জন পুরুষ এবং 12 জন স্ত্রীলোক 30 দিনে 1200 টাকা উপার্জন করে, তাহলে 20 জন পুরুষ এবং 24 জন স্ত্রীলোক 5 দিনে কত টাকা উপার্জন করবে? দেখো, আমি একটু তোমাদের এগিয়ে দিই। W1 কনসিডার করো 1200, W2 বের করতে হবে। D1 কত? D1 30 দিন, D2 কত? D2 হচ্ছে 5 দিন। হ্যাঁ কি না? চলো দেখো, চেষ্টা করে দেখো পারা যায় কি না। এসআর অ্যান্সার একমাত্র পেলাম, সায়নী অ্যান্সার দেবে, শাশ্বতী অ্যান্সার দেবে, অভিষেক, প্রত্যেকে অ্যান্সার দাও। মানে D2 মানে দ্বিতীয়বারটা ধরা হয়েছে তো? D2 মানে দেখো বলেছে 5 দিনে। সমরেন্দর 8000 টাকা বেরিয়েছে, বাকিদের কিন্তু 900 টাকা করে বেরিয়েছে। সমরেন্দর একটু চেক করো। দেখো, আচ্ছা, অপর্ণারও সুন্দর হয়েছে, ভেরি গুড, ভেরি গুড। দেখো, একটা জিনিস বলে দিই, আমি কিন্তু পাটিগণিত বা অ্যারিথমেটিকের বেসিক জায়গায় শুরু করে দিলাম, এরপরে একদম কন্টিনিউ চলবে। টাইম অ্যান্ড ওয়ার্ক, তারপরে পাইপ অ্যান্ড সিস্টেম, নল চৌবাচ্চা, পার্সেন্টেজ, প্রফিট লস, রেশিও প্রপোর্শন, মিক্সচার, অ্যালিগেশন, প্রত্যেকটা পরপর চলবে একদম। ভালো করে দেখো, একবার 900, একজন 9000, 8000, এরকম বারবার অ্যান্সার আসছে। ভালো করে চেক করো। দেখো দেখো, আমি এটুকু বললাম, এরপরে যে কন্ডিশানটা দেওয়া আছে, 8 জন পুরুষ বা মানেই কিন্তু ইকুয়াল টু, এই কথাটা মনে রাখবে। তাহলে কি বলতে পারি? 8 জন পুরুষ 8M = 12W বলতে পারি। তাহলে এখান থেকে বলতে পারি M = 12/8W বলা যাবে। হ্যাঁ কি না? বলতে পারি তো? এই কথাটা বলা যাবে তো? কারো ডাউট থাকলে বলবে আমাকে। এইবার M1 এর ক্ষেত্রে ধরে নাও, স্ত্রীলোকটাকে ধরে নাও, তাহলে 12W, M1 ধরে বোঝা গেল। এবার M2টা কিন্তু সেই একটু করে নিতে হবে। M2 কত? 20 জন পুরুষ 24 জন স্ত্রীলোক, তাহলে 20M + 24W। হ্যাঁ কি না? এবার তুমি M এর জায়গায় W বসাতে পারো, M এর জায়গায় এইভাবে বসাতে পারো। তাহলে 20 × 12/8W + 24W হবে কি হবে না? বলতে পারি তো এটা? এই জায়গাটা কার ডাউট আছে আমাকে একটু বলবে। এই জায়গাটা কার ডাউট আছে আমাকে একটু বলো। দেখো, 4 দিয়ে কাটাকাটি করো, 4 5-এ, 4 2 এখানে করলে কত হয়? ওকে ওকে, অফকোর্স। চলো, তাহলে বলতে পারি 30W + 24W যোগ করলে কত হচ্ছে? 54W।
তাহলে এইটা হচ্ছে M2-র ভ্যালু পেলাম। আগে বলো এই জায়গাটা কে কার ডাউট আছে, এইখানটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট। কে কে বুঝতে পারোনি বলবে আমাকে। কেন M2 20M প্লাস 24W হলো বুঝতে পারলে? কারণ কি বলেছে দেখো, 20 জন পুরুষ ও 24 জন স্ত্রীলোক। এবার এইখানে আমি বের করে নিচ্ছি M = 12/8W। সেই M এর ভ্যালুটা আমি এখানে পুট করলাম। দেখো 20 × 12/8W, কাটাকাটি করে হচ্ছে 30W। তাহলে এখানে 24W প্লাস 30W 54W। হ্যাঁ কি না? তাহলে তুমি M2 জানো, D2 জানো, W2 বের করতে হবে। M1 D1 W1 জানি, ব্যাস সেই আমার তথাকথিত ফর্মুলা ইউজ করো। M1 D1 বাই W1 ইজ ইকুয়াল টু M2 D2 বাই W2। তাহলে M1 এর ভ্যালু কত? 12W। D1 এর ভ্যালু কত? 30 ডিভাইড বাই W1 এর ভ্যালু কত? 1200 ইজ ইকুয়াল টু M2-র ভ্যালু কত? দেখো 54W ইন্টু D2-র ভ্যালু কত? 5। তোমাকে W2 বের করতে হবে। এই তো ইকুয়েশান। এই ইকুয়েশান নিয়ে নিশ্চয়ই কারোর ডাউট নেই। এই ইকুয়েশান থেকে আমাকে W2-র ভ্যালু বের করে নাও। দেখো W2-কে তুমি এইখানে পাঠাও, বাকিগুলোকে নিচে নিয়ে এসো, এটাকে এখানে নিয়ে যাও। দেখো কোনাকুনি সম্পর্ক জানো তোমরা, লিখে নাও 54W ইন্টু 5 ইন্টু 1200 ডিভাইড বাই 12W ইন্টু 30। হ্যাঁ কি না? তাহলে W কাটো, 12 দিয়ে কাটো, একদম হচ্ছে 1200, 100 100, 0 0 কাটো, 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে হয় 18 × 3 = 54। তাহলে 18 5 × 90, 90 10 = 900। 900 টাকা ইনকাম করবে। প্রথমে তো শাশ্বতী ঠিকই বলেছিলে, হঠাৎ 9000 বললে কেন? অপর্ণা, এসা সুন্দর হয়েছে প্রত্যেকের। সমরেন্দ্র, তোমার 8000 অ্যান্সার হওয়ার কথা নয়, একটু চেক করে দেখে নাও। অ্যান্সার 900 হচ্ছে। বলো কারোর সমস্যা? হ্যাঁ, ক্যালকুলেশন কিন্তু ভুল করো না। অঙ্কটা দেখে আগে বলো আমার কারো কোনো ডাউট আছে কি না। অঙ্ক দেখে বলো কোনো ডাউট আছে কিনা, নাহলে বলবো আমি একবার। ডাউট রেখে দিও না কিন্তু, শিখতে এসছো এটা মনে রাখো। তোমাদেরকে আমি ক্লাসরুমে দেখতে পাচ্ছি না, যা দেখতে অনলাইনে, কিন্তু অনলাইনে নিজের প্রবলেমের কথা কিন্তু নিজে না বললে আমার পক্ষে কিন্তু বোঝা মুশকিল। আমি ধীরে ধীরে করছি যাতে প্রত্যেকে বলতে পারো। বুঝতে পারছি না, বলো। একটা তোমার কথা ক্লিয়ার আসছে না, একটু ক্লিয়ার করে বলো। ও কাটাকাটিটা দেখো না, নিজের কাটাকাটি নিজের মতো। কাটাকাটি স্যার যেভাবে করা সেভাবে নাও করতে পারো। দেখো W কাটলাম, 12কে 12 × 100 করে কাটলাম, 1200। একটা শূন্য কাটলাম, তাহলে 10 পড়ে থাকলো। 3কে 54 দিয়ে কাটলে 18 থাকে, তাহলে 18 5 × 90, 90 × 10 = 900। বুঝে গেছে তো? ওকে, বলো। হ্যাঁ বলো বলো বলো। স্যার বলছি যে M2 তে ওই যে 24 জন যে মহিলা হলো, ওটা স্যার প্রথমে 12 জন মহিলা, তারপরে 12 জন মহিলা, ওটাকে যোগ করে এনেছেন তো? না, একদমই না। তুমি তাহলে কি বুঝলে? অঙ্কটা ভালো করে পড়ে দেখো, অঙ্কটা পড়ে দেখো, অঙ্ক পড়ো ভালো করে দেখো। ঠিক আছে ঠিক আছে, এটা খুব সিলি কোশ্চেন ছিল। হ্যাঁ 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 ঠিক আছে, চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। একটা কথা প্রত্যেকে একটু বলে দিই, যাদের অঙ্ক হয়ে যাচ্ছে তারা একটু ধৈর্য ধরে বসো। কেন দেখো ক্লাসে অনেক সবাই থাকে, তো আমাকে সবাইকেই বলতে হয়। এসা, অপর্ণা, সায়নী, তোমরা যারা প্রথমে ঠিক অ্যান্সার বের করে ফেলছো, একটু তোমরা হচ্ছে আশা করবে একটু পেশেন্স ধরে রাখবে। ওকে, চলো দেখো নেক্সট অঙ্ক লেখো। কিছু সংখ্যক লোক 20 দিনে একটি কাজ করতে পারে। লিখেছো। আরও 5 জন লোক নিযুক্ত করলে কাজটি শেষ হতে 5 দিন কম সময় লাগে। প্রথমে কতজন লোক
নিযুক্ত ছিল। দেখো পারা যায় কি না। ভালো কোশ্চেন, দারুণ কোশ্চেন। কিছুজন লোক 20 দিনে একটি কাজ করতে পারে, আরও 5 জন লোক নিযুক্ত করলে কাজটি শেষ হতে 5 দিন কম সময় লাগে। প্রথমে কতজন লোক নিযুক্ত ছিল? দেখো খুব ভালো কোশ্চেন, ইন্টারেস্টিং কোশ্চেন। দেখে নাও, দেখো কঠিন কিচ্ছু না। দেখো প্রথমে M1, আমাকে M1টাই জানতে চেয়েছে। ধরে নাও প্রথমে M1 লোক যুক্ত ছিল, হয়েছে। পরে তাহলে M2 কত হবে? পরে 5 জন এক্সট্রা অ্যাড করা হয়েছে, তাহলে পরে হবে M1 প্লাস 5 জন। হ্যাঁ কি না? হবে কি না? প্রথমে D1 কত জনে, কদিন? 20 দিন। পরে D2 কত? পরে D2 কত? 5 দিন কম সময় লেগেছে, তাহলে 20 - 5 = 15 দিন। দেখো সময় নিয়ে কিছু বলা নেই, তাহলে ধরে নিতে পারো W1 = W2 = 1। তাহলে এইসব ক্ষেত্রে যখন ডাব্লু নিয়ে কোনো টার্ম বলে দেওয়া থাকবে না, তুমি ফর্মুলাতেই না ডাব্লুটাকে অ্যাভয়েড করতে পারো। M1 D1 = M2 D2। দেখো তোমার মনে ধরে কেন W2 নেই, তাদের মনে হবে লিখে নাও W1/W2, কোনো অসুবিধা নেই, যেহেতু দুটোই 1, ভ্যালু বসানো দরকার নেই। তাহলে M1-এর জায়গায় M1 বসাও, D1-এর জায়গায় 20 বসাও, M2-র জায়গায় বসাও M1 প্লাস 5, D2-র জায়গায় ভ্যালু বসাও 15। হ্যাঁ কি না? হবে? ব্যাস, চলো আর কিচ্ছু না। তাহলে 20 × M1 = 15 M1 প্লাস 15 × 5 = 75। হ্যাঁ কি না? তাহলে M1টা এভাবে চলে এলে কত হয়? 5 M1 = 75। তাহলে এখান থেকে M1 মানে কত হবে? 75/5 মানে 15। বলো কোনো অসুবিধা আছে কি না? বোঝা গেছে কি যায়নি? রেসপন্স করবে আমাকে, কোনো ডাউট থাকলে বলবে। বলো বুঝতে পারলে কি না? না বুঝতে পারলে আমি বলবো, জলদি জলদি বলো। হয়েছে না হয়নি? চলো চলো দেখো, এই যে অঙ্কগুলো করালাম এইগুলো হচ্ছে শুনে নাও, এগুলো মোটামুটি এই ফর্মুলা বেসড, অর্থাৎ M1 D1/W1 এর ফর্মুলার ভিত্তি করে। এরপরে যেগুলো আরম্ভ করব সেগুলো কর্মদক্ষতা বা এফিসিয়েন্সির উপর নির্ভরশীল। দেখো একটু বুঝে নাও থিওরি, তারপরে কয়েকটা প্রবলেম করি, আগে ক্লাস শেষ করবো। দেখো এর পরের প্রবলেমগুলো কিন্তু পরীক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই কনসেপ্টটা ক্লিয়ার হতে পারলে তবে আমরা নল ও চৌবাচ্চা করতে পারবো। ভালো করে দেখো, ধরো একটা এটা অঙ্ক দিচ্ছি না, আমি বলছি এ একটি কাজ 12 দিনে করতে পারে, বি একটি কাজ 18 দিনে করতে পারে। হয়েছে? তাহলে এ একটি কাজ 12 দিনে করে, বি সেই কাজই 18 দিনে করে। তাহলে কোশ্চেন আসে কীরকম, যে এ ও বি মিলিতভাবে কাজটি কদিনে করবে? বুঝতে পারলে? মিলিতভাবে কাজটি কত দিনে করবে, এই রকম কোশ্চেন আসে। দেখো এতটা সহজ আসবে না, যেটা বললাম আর কি। তাহলে এর যে নিয়মটা, কী নিয়ম ভালো করে জেনে নাও, খুব গুরুত্বপূর্ণ। এখানেও কিন্তু একটা যে স্পেশাল একটা টার্ম আসে আমাদের, বা একটা স্পেশাল সম্পর্কের সঙ্গে আমরা গুরুত্ব দিই, সেটা হচ্ছে কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি। কী নিয়ম দেখো, কীভাবে লেখার নিয়ম। এ আর বি জাস্ট এইভাবে লিখলে, এ কদিনে কাজ করে? 12 দিনে। বি কদিনে কাজ করে? 18 দিনে। লিখলে এইবার 12 ও 18-র আমরা কি করব? লসাগু করব, LCM। আশা করি জানি লসাগু করা। 12 ও 18 লসাগু কত? কেউ একজন বলো আমাকে। 36 লিখে নেব। এই যে লসাগুটা লিখলাম 36, এটাই হলো মোট কাজ, এটি হলো মোট কাজ। মনে থাকবে
এই 36ই হলো মোট কাজ। ভালো করে শুনে রাখো, যত দিনে করতে পারে সেই তিনটে হতে পারে। তাহলে বললাম সি 20 দিনে, তাহলে 18, 12, 18, 20 এদের যে লসাগু সেটা হচ্ছে ABC এর মোট কাজ। মনে থাকবে? তাহলে যে দিনগুলো আমাদের কাছে দেওয়া থাকবে তাদের লসাগুই হবে মোট কাজ বা টোটাল ওয়ার্ক। তাহলে এই যে 12 এটা দিন, 18 এটা দিন, 12 সঙ্গে কত গুণ করলে 36 হয়? 12 3 গুণ করলে। 18 সঙ্গে কত গুণ করলে 36 হয়? 2 গুণ করলে। পেলাম? এই যে এখানে 3 আর 2 লিখলাম, এইটাই হলো এদের এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা, অর্থাৎ কাজ করার ক্ষমতা। তাহলে কর্মদক্ষতা এর কত? 3, বি এর কত? 2। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মনে থাকবে। তাহলে এর কর্মদক্ষতা 3, বি এর 2 যদি তারা একসাথে কাজ করে, ভালো করে শোনো না, যদি তারা একসাথে কাজ করে তাহলে তাদের মিলিত এফিসিয়েন্সিটা একত্রে কাজে লাগছে, তখন এফিসিয়েন্সি কত হবে? A প্লাস বি, অর্থাৎ 3 + 2 5 এফিসিয়েন্সি কাজে লাগবে। হ্যাঁ কি না? এবার একটা ফর্মুলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, লিখে নাও। সময় ইজ ইকুয়াল টু কাজ বাই কর্মদক্ষতা। হচ্ছে, লিখে নাও, টাইম ইজ ইকুয়াল টু ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। এইটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট ফর্মুলা এর ক্ষেত্রে। তাহলে এখান থেকে বলতে পারি এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু ওয়ার্ক বাই টাইম। এটা থেকে এটা বলতে পারি ওয়ার্ক ইকুয়াল টু এফিসিয়েন্সি ইনটু টাইম। দেখো এই তিনটে সম্পর্ক পারস্পরিক সম্পর্কযুক্ত এবং খুবই গুরুত্বপূর্ণ বটে। হ্যাঁ কি না? বলো, বুঝতে পারলে কি পারলে না? কোনো অসুবিধা আছে? সময় ইজ ইকাল টু কাজ বাই কর্মদক্ষতা, কর্মদক্ষতা ইজ ইকাল টু কাজ বাই সময়, কাজ ইজ ইকাল টু কর্মদক্ষতা ইন্টু সময়। তাই এক্ষেত্রে মিলিত হবে কদিন সময় নেবে? টি ইজ ইকাল টু কাজ কত বলা আছে এখানে? 36 কাজ। তাহলে 36, মোট এফিসিয়েন্সি কত? 5। তাহলে 36/5, যাকে বলতে পারি 7×1 দিন। বলো, বুঝতে পারলে কি না? কোন জায়গাটা বলবো বলো? দেখো দেখো, কর্মদক্ষতা মানে কি? কর্মদক্ষতা জিনিসটা কি? ভালো করে শুনে নাও। কর্মদক্ষতা হলো কাজ করার ক্ষমতা। যার কর্মদক্ষতা বেশি সে একটা কাজ কম দিন টাইম লাগবে না বেশি দিন টাইম লাগবে? বেশি দিন টাইম লাগবে। যার কর্মদক্ষতা কম, তাহলে বলতে পারি টাইম, সময়ের সঙ্গে এফিসিয়েন্সি ব্যস্তানুপাতিক সম্পর্ক। হবে কি হবে না? আগে এই কথাটা বুঝতে পারলে কি না বলো? যার সময় বেশি লাগছে তার কর্মদক্ষতা কম, যার কর্মদক্ষতা বেশি তার হচ্ছে সময় কম। এই কনসেপ্টটা সবথেকে গুরুত্বপূর্ণ। ভালো করে দেখো, এইখানে চলে এসো। এ আর বি, কে বেশি দিন সময় নিয়েছে? এ না বি? বি বেশি দিন সময় নিয়েছে। বি বেশি দিন সময় নিয়েছে, তাই দেখো বি এর কর্মদক্ষতা কম। বোঝা গেল? এ কম দিন সময় নিয়েছে, তাই এর কর্মদক্ষতা বেশি। কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। ভালো করে মনে রাখো, যে বেশি দিন সময় নেবে তার কর্মদক্ষতা কম হবে, যে কম দিন সময় কোনো কাজ সম্পন্ন করবে তার কর্মদক্ষতা বেশি হবে। দেন এই তিনটে ফর্মুলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সময় ইজ ইকুয়াল টু কাজ বাই কর্মদক্ষতা, বা কর্মদক্ষতা ইজ ইকুয়াল টু কাজ বাই সময়, বা কাজ ইজ ইকুয়াল টু কর্মদক্ষতা ইন্টু সময়। এই তিনটে ফর্মুলা 1, 2, 3 করে প্রত্যেকে নোট ডাউন করবে। বলো, কোনো অসুবিধা হলে বলবে আমাকে। হ্যাঁ কি না? হয়েছে না হয়নি? কারো কোনো সমস্যা আছে? কেন চুপচাপ হয়ে গেছে কেন? বলো কিছু। প্রত্যেকে বুঝতে পেরেছো? প্রত্যেকে বলো, খুব ইম্পর্টেন্ট টপিক কিন্তু। অন্বেষা বোঝা গেছে? অপর্ণা, বিজয়, জয়ন্ত, লক্ষ্মীরাম, মৈত্রী, রিম্পা। ওকে ওকে ওকে, ভেরি গুড। চলো তাহলে নেক্সট একটা অঙ্ক করে দেখাও তাড়াতাড়ি। বলেছে
ABC, একদম জলদি করবে। একটি কাজ, একদম সহজ কোশ্চেন, একটি কাজ যথাক্রমে 10, 12, 15 দিনে সম্পন্ন করতে পারে। কাজটি তারা একসাথে করলে কত দিনে শেষ করবে? দেখো একদম সহজ। দেখো তোমরা হয়তো, আমি বলি শোনো, আমি অনেক ক্লাসে অনেক জায়গায় দেখেছি, আমি অনেক স্টুডেন্ট আগে থেকে কোনো নিয়ম শিখে রাখে। আমি তাদেরকে বলতে পারি, যদি তোমরা, আমি যে নিয়মে বললাম, তোমার যদি মনে হয় যে স্যার এই নিয়মটা আনকমন লাগছে, কঠিন লাগছে, আমি আগে থেকে এইটা জানি, আমি তাদেরকে বলবো যে তোমরা সেটাই ফলো করো। আমি বলছি বলে যে এটা চেঞ্জ করতে হবে এমন কোনো মানে নেই, বরঞ্চ মাঝপথে এসে ম্যাথের এরকম ট্রিক্স বা নিয়ম পরিবর্তন করাটা কিন্তু সমস্যাজনক। বুঝতে পারলে? দেখো কি করবে, এটা ABC, 3 জন কদিনে কাজ করে? 10 দিনে, 12 দিনে, 15 দিনে। 10, 12, 15 লসাগু কত? 10, 12, 15 লসাগু কত? 60। এবার 10-এর সঙ্গে কত গুণ করলে 60 হয়? 6 গুণ করলে। 12-র সঙ্গে কত গুণ করলে 60 হয়? 5 গুণ করলে। 15-র সঙ্গে কত গুণ করলে 60 হয়? 4 গুণ করলে। তাহলে এই যে 60, এটাই কি? এটাই টোটাল ওয়ার্ক, হ্যাঁ কি না? এবার এফিসিয়েন্সি, EFF, এফিসিয়েন্সি এর কত? 6, B এর কত? 5, C এর কত? 4, হ্যাঁ কি না? এবার তারা একসঙ্গে কাজ করেছে, তাহলে মোট এফিসিয়েন্সি কত? A প্লাস B প্লাস C কত? 6 প্লাস 5 প্লাস 4, তাহলে কত হয়? 15 এফিসিয়েন্সি নিয়ে কাজ করেছে। তাদের মোট এফিসিয়েন্সি কি? E হচ্ছে 15। এবার তাহলে সময় কত লাগবে? তাহলে T ইজিক্যাল টু কী জানি আমি? ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। ওয়ার্ক হচ্ছে 60, এফিসিয়েন্সি 15, অ্যান্সার 4 days। বলো বুঝতে পারলে কি না? লক্ষ্মীরাম, বোঝা গেছে? ওকে, ভেরি গুড। চলো পরে কোশ্চেন দেখো। ওকে, দেখো এরপরটা করে দেখো, খুব গুরুত্বপূর্ণ। আস্তে আস্তে কিন্তু এই টপিকের ওপর আস্তে টিকিট ঢুকবো, পরের দিন তো আরও টাফ যাবই। দেখে নাও, বলেছে A ও B একত্রে একটি কাজ 30 দিনে, B ও C ওই একই কাজ একত্রে 40 দিনে, এবং একা A ওই কাজটি 60 দিনে সম্পন্ন করে। এবং একা A ওই কাজটি 60 দিনে সম্পন্ন করে। তাহলে C একা ওই কাজটি কত দিনে সম্পন্ন করবে? দেখো ভালো করে কোশ্চেন আগে নোট ডাউন করো। দেখো হাতের লেখা বুঝতে না অসুবিধা হলে কিন্তু আমাকে বলো যে স্যার আপনার হাতের লেখা সমস্যা হচ্ছে, কিন্তু যেন বলো, মুখে ফুটে বলো অন্তত কথাগুলো। দেখো পারা যায় কি না। A ও B একত্রে একটি কাজ 30 দিনে, B ও C ওই কাজটি একত্রে 40 দিনে, এবং একা A ওই কাজটি 60 দিনে করতে পারে। তাহলে C একা ওই কাজটি কদিনে করবে? শাশ্বতীর অ্যান্সার পেয়েছি। শাশ্বতী কোন পদ্ধতি করলে? এই পদ্ধতি না অন্য কোনো বিশেষ পদ্ধতি? আমি আগে থেকে
ওকে ওকে, না না ঠিক আছে, অফকোর্স করতেই পারো, কোনো অসুবিধা নেই। দেখো এখানে অঙ্কটা যেটা তোমরা আগে করলাম ঠিক একই রকম, একটু পরিবর্তন কীভাবে হয় দেখো। আগে যেমন লিখেছিলাম এ বি সি, এখানে প্রথমে এ বি, তারপরে বি প্লাস সি, তারপরে শুধু এ, হ্যাঁ কি না? এই তিনজন আলাদা আলাদা কাজ করেছে। এ প্লাস বি কদিনে করেছে? 30 দিনে। বি প্লাস সি কদিনে করেছে? 40 দিনে। এ একা কদিনে করেছে? 60 দিনে। এই তিনটের লসাগু কত? 40, 30, 60 লসাগু কত? 120। ভেরি গুড, 120। তাহলে 120 লসাগু মানে এটাই কি টোটাল ওয়ার্ক বা মোট কাজ? এইটা নিশ্চয়ই কারোর ডাউট নেই। 120 তাহলে টোটাল ওয়ার্ক বা মোট কাজ, হ্যাঁ কি না? হয়েছে তো? এবার দেখো 30-এর সঙ্গে কত গুণ করলে 120 হয়? 30 4-এ, 40 3-এ, 60 2-গুণে। কোনো অসুবিধা আছে? হ্যাঁ কি না? তাহলে এই যে এইখানে যেগুলো লিখি সেগুলো প্রত্যেকটা কি কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি, হ্যাঁ কি না? তাহলে লিখে নাও এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি এ প্লাস বি এর কত? 4 হবে কি না? শুধু এ প্লাস বি, অন্য কেউ যুক্ত নয় কিন্তু এখানে। এ প্লাস বি এর 4। বি প্লাস সি এর কত? 3। শুধু এর কত? 2। আগে বলো এই তিনটে আমি লিখতে পারি? এই তিনটে কার কার ডাউট আছে আমাকে বলবে। এই তিনটে লিখতে পারি, হ্যাঁ কি না? তাহলে বলো। ওকে ওকে। এবার দেখো এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর, এটাকে 3 নম্বর সমীকরণ হিসেবে বলতে পারো। 1 নম্বর সমীকরণটা কি বলেছে আরেকবার লিখে নাও তো। এ প্লাস বি ইজ ইকাল টু 4 বলতে পারি তো? তাহলে এর ভ্যালু কত বলেছে? এর এফিসিয়েন্সি একার বেরিয়ে গেছে কত? 2। তাহলে এর জায়গায় 2 প্লাস বি ইজ ইকাল টু 4 বলতে পারি? বলতে পারি, হ্যাঁ কি না? রেসপন্স করবে প্রত্যেকে। তাহলে এখান থেকে বি এর জায়গায় কত বেরোবে? বি এর এফিসিয়েন্সি 2 বেরোবে কি বেরোবে না? তাহলে শুধু এর এফিসিয়েন্সি জানতাম, বি এর বেরিয়ে গেল। এবার 2 নম্বর সমীকরণটা লেখো। কত? বি প্লাস সি ইজ ইকাল টু 3। বি এর জায়গায় 2 বসাও, 2 প্লাস সি ইজ ইকাল টু 3। সি এর এফিসিয়েন্সি কত বেরোলো তাহলে? 1। আমার সি এর এফিসিয়েন্সিটাই গুরুত্বপূর্ণ, বেরিয়ে গেল 1। কেন সি এর এফিসিয়েন্সি গুরুত্বপূর্ণ? কেন সি কাজটি কদিনে শেষ করবে এটাই জানতে চেয়েছে না? বুঝতে পারলে না? তাহলে কদিনে শেষ করবে? টাইম ইজ ইকাল টু ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। এক ফর্মুলা বারবার ইউজ করছি। টোটাল ওয়ার্ক কত? 120। সি এর এফিসিয়েন্সি কত? বাই 1 ইজ ইকাল টু 120 ডেজ। বলো কেউ বুঝতে পারলে কি না? কে এই পদ্ধতিতে করেছো? একজন বলো যে, কেউ বলো যে এই পদ্ধতি কে করেছো? কেউ করেছো কি? আমি করেছি। ওকে 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 ওকে, বোঝা গেছে কিনা বলো? যারা প্রথম শিখছো টাইম অ্যান্ড ওয়ার্কের প্রবলেম বা কিছু, তারা বুঝতে পারছো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, বুঝে গেছি। প্রত্যেকে বলবে, রেসপন্স করো। গেছে বোঝা? ওকে ওকে, দেখো ব্যাস আজকে এতটাই থাক। পরের দিন এই কনসেপ্ট ক্লিয়ার। পরের যে ম্যাথ ক্লাস হবে, সপ্তাহের প্রথমের দিকে আমি ম্যাথ ক্লাস রাখবো, তো সেখানে এর পর থেকে আর আমি সেদিন থিওরি কিছু বলবো না, তোমরা রেকর্ডিং দেখে নেবে, থিওরি পার্টটা দেখে নাও। পর টাইম অ্যান্ড ওয়ার্কের এই টাইপের প্রবলেমগুলো পর করব, ঠিক আছে? সেখানে যেন কারোর কোনো কনসেপ্টের না সমস্যা থাকে। আমি সন্ধ্যেবেলা ক্লাসে রেকর্ডিং দিয়ে দেবো। যদি কোনো কথা বা যদি কোনো কিছু মিস হয়ে যায় তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? আর একটা প্রত্যেককে বলছি, যদি কেউ অন্য পদ্ধতিতে করা হ্যাবিট হয়ে থাকে তারা কিন্তু পরিবর্তন করো না, ঠিক আছে? তবে হ্যাঁ, এই পদ্ধতিটা অনেক জায়গায় কাজে লাগবে, সেটাও কিন্তু মনে রেখো। হচ্ছে আমার এই পদ্ধতি করতে গেলে স্লো হয়ে যাচ্ছে। আমি প্রথমের দিকে চেষ্টা করছিলাম, না দেখো, এটা প্র্যাকটিসের ওপর। তুমি ওই পদ্ধতিতে এতদিন ধরে প্র্যাকটিস করছো, ওটাই তুমি হ্যাবিচুয়েট, কোনো অসুবিধা নেই। যদি দেখো যে ওতে তোমার কোনো কিছু আটকাচ্ছে, তখন এটা করো, এটাকে বিকল্প পদ্ধতি হিসাবে লোড ডাউন করে রাখো। তবে এফিসিয়েন্সির কনসেপ্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বুঝতে পারলে? এফিসিয়েন্সির কনসেপ্টটা গুরুত্বপূর্ণ, কারণ পাইপ অ্যান্ড সিস্টেমের অঙ্কে কিন্তু সেটা কাজে লাগবে, বুঝতে পারলে? চলো আজকে এতটাই থাক। ক্লাসে রেকর্ডিং আমি দিয়ে দেবো, তোমরা ভালো করে দেখে নিও। ওকে।